আচ্ছা, আমরা এখানে যে নেটওয়ার্কিং ট্রাবল শুটিংটা করব, ঠিক আছে, নেটওয়ার্ক ট্রাবল শুটিং এটা মেনলি টোটালি ফোকাসড অন এন প্লাস সার্টিফিকেশন, ঠিক আছে, যেহেতু আমরা এন প্লাস সার্টিফিকেশনের বই ফলো করছি। কিন্তু আমরা যখন মার্কেটে কাজ করব বা প্র্যাকটিক্যাল করব বা কাস্টমারকে সাপোর্ট দেবো, সেই ক্ষেত্রে প্রবলেমগুলো তো আর এন প্লাসের সিলেবাস দেখে বা সিসিএন এর সিলেবাস দেখে বা এমসিএসসি সিলেবাস দেখে আসবে না। সেখানে যে কোনো রকমের প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে মানে সব কিছু একটু জেনে রাখতে হবে, পড়ে রাখতে হবে, সেটা সেই মুহূর্তে দেখতে হবে যে কী ধরনের প্রবলেম হচ্ছে, দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা কেবলমাত্র এন প্লাসের যেহেতু বইটা ফলো করছি, সেই জন্য সেই স্কোপটুকু ওদের সিলেবাসে যতটুকু আছে সেইটুকুনি আমি এখানে জানাবো, ঠিক আছে। পরবর্তীকালে যখন সিসিএনএ বা এমসিএসসি হবে বা অন্যান্য লিনাক্স ফিনাক্স ওইসবগুলো হবে সেইখানে তাদের মতো তোমার একটু ট্রাভেল শুটিং রয়েছে। এখানে জাস্ট মানে ওভারঅল একটা নেটওয়ার্কিংয়ের ট্রাভেল শুটিং দেওয়া আছে, মেনলি নেটওয়ার্কিংটাকে ফোকাস করা আছে, ওএসের থেকেও নেটওয়ার্কিংটা বেশি ফোকাস করা আছে, ঠিক আছে। তো সেই হিসেবে ট্রাভেল শুটিং মানে আমরা সকলেই জানি, এটা বলার কিছু নেই, তবু একবার বলে দিই, সেটা হচ্ছে ট্রাভেল শুটিং। দুটো কথা আছে, একটা হচ্ছে ট্রাভেল যেটা হবে, ট্রাভেল মানে কোনো প্রবলেম হওয়া, আর শুটিং করা মানে শ্যুট করে দেওয়া, গুলি করে দেওয়া, খতম করে দেওয়া, শেষ করে দেওয়া, তাই তো, গুলি করে খতম করে দেওয়া। তো সেই হিসেবে এটাকে ট্রাভেল শুটিং বলা হয়। সেটা সব ক্ষেত্রেই টেকনিক্যাল যে কোনো ক্ষেত্রেই এই টার্মটা ইউজ করা হয়, ট্রাভেল শুটিং। তো আমাদের এখানে মেনলি দেখতে হবে যে প্রবলেমগুলো কি আসছে, প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে। প্রথমে আমাকে প্রবলেমটা আগে দেখতে হবে যে কী প্রবলেম আছে সেটা বুঝতে হবে, ঠিক আছে। তারপরে তার উৎসটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তারপরে সেটার রেমেডি কী আছে সেটা অ্যাপ্লাই করতে হবে, প্যাচ মারতে হবে, তাহলেই সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। এই তিনটে স্টেপে কাজটা করতে হবে, ঠিক আছে। এবার এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখি যে ট্রাভেল শুটিংয়ের যে ব্যাপারটা, যে অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় প্রবলেম ছোট্টখাট্টো একটা কিছু মানে করলেই হয়তো সলভ হয়ে যাচ্ছে, এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় অনেক ছোটোখাটো প্রবলেম আমরা মাথার চুল ছিঁড়ে ফেলছি, তাও হয়তো সেটা করতে পারছি না, বিশাল একটা বড় প্রবলেম হিসেবে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেটা বুঝতে হবে যে কী ধরনের ট্রাভেলটা রয়েছে। একটা এক্সাম্পল দিই, ধরা যাক একটা ছাদ থেকে একটা জায়গায় জল পড়ছে, কোনো একটা জায়গায় দেখছি যে বৃষ্টি হয়েছে, ছাদ থেকে জল পড়ছে, ঠিক আছে। তাহলে জল পড়াটা একটা ট্রাভেল, যে আমার ঘর ভিজে যাচ্ছে, জল পড়ছে, আমার সিমেন্টের ছাদ। তো আমি করলাম কি, সারাক্ষণ খুঁজতে চেষ্টা করলাম, ঠিক আছে, বা খোঁজাতে বেশিটা টাইম দিলাম না। জল পড়ছে এটা একটা প্রবলেম আমি দেখলাম, দেখার পরে আমি করলাম কি, বেশি খুঁজলাম না, একটু আধটু খুঁজতে চেষ্টা করলাম, দেখলাম আমি গর্তটা খুঁজে পাচ্ছি না বা ফুটোটা দেখতে পাচ্ছি না, কোথা থেকে জল আসছে আমি বুঝতে পারছি না। আমি তখন কী করলাম, সিমেন্ট টিমেন্ট কিনে এনে নিয়ে গোটা প্লাস্টার করতে শুরু করলাম এক ধার থেকে। করতে 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 আমার সারাদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, তারপরেও দেখা গেল যে জল পড়ছে, ঠিক আছে, প্রবলেমটা সলভ হয়নি, তাই না। তো পরবর্তীকালে আরও ঘাটাঘাটি করলাম, হয়তো আরও ঘাটাঘাটি করলাম, করার পরে দেখলাম যে যে জায়গাটায় প্রবলেমটা ছিল, ফুটোটা ছিল বা যার জন্যে জলটা পড়ছিল, সেটা হয়তো ছাদে নয়, সেটা হয়তো দেয়ালের কোনো একটা জায়গায় ফাঁকা রয়েছে, যেটা আমি বুঝতেই পারিনি, ঠিক আছে, যার ফলে আমার সলিউশনটা হয়নি, কিন্তু আমি প্রচুর খেটে ফেললাম। তো সেই ক্ষেত্রে আবার যারা গুড ট্রাভেল শুটার, যারা ভালো ট্রাভেল শুট করতে পারে বা যারা বুদ্ধিমান, তারা কি করবে, তারা সলভ করাটা অতটা বেশি টাইম দেবে না, তারা ফাইন্ড আউট করাটা বেশি টাইম দেবে। অর্থাৎ প্রবলেমটাকে আগে বুঝতে হবে। সুতরাং যে জায়গাটায় ফুটো হয়েছে সেই জায়গাটাকে আমি আগে খুঁজে বার করি এবং কনফার্ম হই যে ওটাই প্রবলেম, ঠিক আছে। আমি আগের যে ভদ্রলোক খুঁজছিল সে হয়তো খোঁজাতে বেশি টাইম দেয়নি, কিন্তু সলভেশন করা বা রিপেয়ার করাতে বেশি হয়তো টাইম দিয়েছে, আলটিমেট তাতে কোনো ফল হয়নি। তো নিয়ম যেটা হচ্ছে যে ফাইন্ড আউটটা বেশি টাইম দিতে হবে, ঠিক আছে। যে আমি অনেকক্ষণ টাইম ধরে ধরে খুঁজলাম, খুঁজে একদম পয়েন্টটা খুঁজে বার করলাম যে এই জায়গাটায় ফুটো হয়েছে। তখন আমি কি করলাম, এক মুঠো সিমেন্ট নিয়ে এলাম বা একটা পুট্টি নিয়ে এলাম, ঠিক আছে, যেগুলো কনসিল করে, সিল করে যেগুলো, সেই এমসিল ফেমসিল ওরকম একটু নিয়ে এলাম, যে সেই জায়গাটা পুট করে একটু মেরে দিলাম, আমার কাজ শেষ, আমার প্রবলেম সলভ হয়ে গেল, ঠিক আছে। তো দু রকমের ট্রাভেল শুটার দেখতে পাওয়া যায় মার্কেটে, যখন আমরা কাজ করতে যাব দেখতে পাবো যে কেউ হুটপাট করে ঠিক আছে আমি জানি, ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি জেনে গেছি বলে সে কাজ শুরু করে দিল। এসে ভাবলাম যে বিশাল কিছু জানে, হয়তো দেখা গেলো প্রবলেম সলভ হলো না, আলটিমেট সারাদিন খাটতে হলো।
হয়তো পরে হবে, মানে আমি যদি ছাদটা ফুটে হয়েছে, আমি যদি গোটা ছাদ এদিক ওদিক সব ঢালাই করে দিই, আলটিমেট হয়ে যাবে, সেটা কথা নয়। কিন্তু সেটা তো কোনো সলিউশন না। সলিউশনটা হচ্ছে আমাকে প্রপার জায়গাটা খুঁজে বার করতে হবে, আর ছোট্ট করে একটুখানি সলিউশন, সেই সলিউশনটা প্যাচ মেরে দিতে হবে, যেটা আমি ছাদের এক্সাম্পলটা দিলাম। ঠিক আছে, তো এই শেষের যে ইঞ্জিনিয়ারগুলো, এরাই হচ্ছে স্মার্ট ইঞ্জিনিয়ার, এবং এদের কাজটাও ভালো হবে, এবং এই ধরনের জিনিসটা হওয়াটাই আইডিয়াল। ঠিক আছে, তো এক্সাম্পলটা দিয়ে এটাই বোঝাতে চাইলাম যে যেটা করতে হবে, যে আগে প্রবলেমটাকে বুঝতে হবে, হুটপাট করলে চলবে না। তারপরে প্রবলেমটা কোন জায়গাটায় হয়েছে এবং ওটাই যে কনফার্ম, ওটাই যে প্রবলেম, ওটার জন্যই যে হচ্ছে, সেটাকে আগে বুঝতে হবে, সেটা আগে কনফার্ম হতে হবে। এবং সেটা কনফার্ম হতে গেলে কি করতে হবে, অবশ্যই একটু নলেজ দরকার, এবং থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ দুটোই প্যারালালি দরকার, যাতে করে আমি বুঝতে পারি যে ওটার জন্যই এটা হচ্ছে, কারণ এটাই এইভাবেই ওয়েসটা তৈরি আছে, বা এইভাবেই নেটওয়ার্কটা তৈরি আছে, সেই জন্যই এটা হচ্ছে। লজিকটা বুঝতে হবে। সেই লজিকটা যখন বুঝে গেলাম, তারপরে আমি তার জন্য যে রেমেডি আছে সেটা অ্যাপ্লাই করলাম, দিলে আমার প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার ট্রাভেল শুটিং এর ক্ষেত্রে, এই জিনিসটা করতে হবে। নেক্সট যেটা হচ্ছে সব থেকে বড় যে মানে প্রবলেমটা হয়, এটা আমি আউট অফ সিলেবাসই বলছি, মানে এন প্লাসের সিলেবাসে নেই, এটা আউট অফ সিলেবাস, আমার ওপিনিয়ন আমি বলছি, যে ট্রাভেল শুটিং করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। ঠিক আছে, আমি প্রথমেই যদি একটা ভয় পেয়ে যাই, বিশাল কিছু একটা প্রবলেম হয়েছে, হাই কি করবো, এ করবো, এরকম একটা যদি হকচকি গেলাম, মুখ শুকিয়ে গেল, এ করলো, এই টাইপের জিনিসটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেট খুব সোজা জিনিসও কিন্তু আমি ট্রাভেল শুট করতে পারবো না। ঠিক আছে, প্রথম যেটা রাখতে হবে সেটা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। ঠিক আছে, আত্মবিশ্বাস রাখতে হবে, এবং ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, ধীরে সুস্থে কাজ করতে হবে। হুটপাট করলে তখন মাথাটা মানে গুলিয়ে যাবে, আলটিমেট টেনশন হয়ে যাবে, তখন কিন্তু খুব অনেক সময় দেখেছি খুব সোজা সোজা জিনিসগুলোও কিন্তু তখন খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু পাজল হয়ে যেতে হয়, মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, যদি মাথা ঘুরে যায়, বা কনফিডেন্স লুজ হয়ে যায়, বা টেনশন হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে খুব মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, ধীরে সুস্থে কাজ করতে হবে, এবং কনফিডেন্সটা রাখতে হবে যে ঠিক আছে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে আমি দেখছি। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যেটা কিন্তু ফ্রেশারদের এই প্রবলেমটা খুব হয়। যারা একটু এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। অনেক সময় দেখা যায় যে হয়তো ফ্রেশারটাও সেই প্রবলেমটা জানে না, আর যে এক্সপিরিয়েন্স আছে সেও হয়তো সেই প্রবলেমটা সলভ করতে জানে না, বা কি প্রবলেম হচ্ছে জানে না, দুজনে হয়তো সেম জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু যদি আধ ঘন্টা টাইম দেওয়া যায়, সেই ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স সে কিন্তু কাজটা করে বেরিয়ে চলে আসবে, যে ফ্রেশার সে কিন্তু করতে পারবে না। তার কারণটা হচ্ছে ওটা, যে এক্সপিরিয়েন্স সে বুঝে গেছে যে আমাকে করতেই হবে কাজটা, আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আমাকে ধীরে সুস্থে কনফিডেন্স দিয়ে কাজ করতে হবে, নাহলে প্রেস্টিজে লাগবে আমার। সে তখন কি করে, ঠিক আছে করে দেবো বলে, ধীরে সুস্থে দেখলো, প্রবলেমটা বুঝলো, ঠিক আছে আমি জানি না, ঠিক আছে একটু নেট সার্চ করি, একটু গুগল সার্চ করি, এই প্রবলেমটা করি, ওটা ট্রাই করি, ওটা ট্রাই করি, করে কিন্তু সে কাজটা দান করিয়ে দেবে। ঠিক আছে, তো এটাই কিন্তু দরকার। ঠিক আছে, এখানে ফ্রেশার বা এক্সপিরিয়েন্সের কোনো প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে ওটাই, যে ফ্রেশারদের সেই কনফিডেন্সটা তখনও বিল্ড আপ হয় না। সেই কনফিডেন্সটা যদি একটা ফ্রেশারও বিল্ড আপ করে ফেলতে পারে, তাহলে সেও কিন্তু ওই জায়গাটায় কাজ করতে পারবে ওইভাবেই। ঠিক আছে, কারণ প্রবলেম এমন একটা জিনিস, ট্রাবল এমন একটা জিনিস, কেউ বলতে পারে না সেটা মানে কি দিক থেকে আসবে, কিভাবে হবে, কি রকম ভাবে হবে, বা আগে এটা হয়েছে কিনা আদেও। ঠিক আছে, অনেক প্রবলেম, এমন প্রবলেম অনেক আছে হয়তো সেটা ওয়ার্ল্ডে এখনো হয়নি, সেই প্রবলেম তোমার হলো। ঠিক আছে, হতেই পারে। আবার এরকম প্রবলেম হতে পারে যে ওয়ার্ল্ডে অলরেডি হয়ে গেছে, এবং সেটা নিয়ে চর্চা হয়ে গেছে ব্লগে, সেটার সলিউশন বেরিয়ে গেছে, কোম্পানিও সেটার প্যাচ বার করে দিয়েছে, সলিউশন বার করে দিয়েছে। তখন আমাকে তাহলে কি করতে হবে, কেবলমাত্র করতে হবে যেটা, সেটা হচ্ছে নেটটা একটু সার্চ করতে হবে, গুগল সার্চ করতে হবে, ব্লগটা একটু পড়তে হবে, একটু টাইম দিতে হবে, দিয়ে সেই জায়গাটা একদম টু দি পয়েন্ট, সেই জায়গাটায় আমি পেয়ে যাবো, একদম সেম প্রবলেম, সেই জায়গাটা আমি যদি টুক করে একটুখানি কমেন্ট চালিয়ে দিই, একটা কি দুটো কমেন্ট চালিয়ে দিলাম, ব্যাস কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়, এবং কাজটা অনেক ভালো হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট যেটা আর একটা আউট অফ সিলেবাস, যেটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি, সবাইকে আমি এটা অ্যাডভাইস দিই, আমার স্টুডেন্টদেরও দিতাম, আমি আমার কলিগদেরও দিই, সবাইকেই দিই, সেটা হচ্ছে মার্কেটে যখন আমরা কাজ করতে যাব, দু রকমের তো মানুষ থাকে। একটা হচ্ছে, দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করি, আমরা আমাদের দিক থেকে দেখি, একটা হচ্ছে টেকনিক্যাল, আর একটা হচ্ছে নন টেকনিক্যাল। ঠিক আছে, আর একটা থাকে সেই 3 নম্বর ক্যাটাগরি, সেটাকে আমি পেছন পাকা ক্যাটাগরির নাম দিয়েছি। ঠিক আছে, তো ওভারঅল দুটো ক্যাটাগরি থাকে, একটা টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল, কিন্তু আমার চোখে আর একটা থাকে, সেটা হচ্ছে পেছন পাকা নন টেকনিক্যাল। ঠিক আছে, বা অর্ধ টেকনিক্যাল। হ্যাঁ,
তো এই 3 রকমের ক্যাটাগরি থাকে। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, সবাইকে অ্যাডভাইস দিয়ে এটা যে যারা টেকনিক্যাল পারসন তারা সবসময় যেন কনফিডেন্সটা ধরে রাখে। কারণ ধরো একটা টেকনিক্যালের গ্রুপ আছে, 2টো টেকনিক্যাল লোক ছেলে, 3টে টেকনিক্যাল ছেলে, 4টে টেকনিক্যাল ছেলে, তারা কি ধরনের কথা বলছে তাদের কথাবার্তা শুনে বা তাদের মানে এক্সপ্রেশন দেখে নন টেকনিক্যাল যারা আছে তারা কিন্তু তাদের প্রতি একটা গেস করে। আলটিমেট নন টেকনিক্যালরা কিছুই জানে না, তারা কিন্তু আমাদের কথার উপর বেশ করেই কিন্তু ডিসিশন নেয় এবং গেস করে জিনিসটা, ঠিক আছে। এবারে প্রবলেমটা কোথায় হয়, ধরো আমি একজন টেকনিক্যাল ছেলে, আমি আর একটা টেকনিক্যাল ছেলেকে বলবো এই তুই এটা জানিস না, বকিস না তো, এটা করতে পারবি না তুই, তোর কোনো জ্ঞান নেই, তাকে বললাম। ওই জিনিসটা নন টেকনিক্যাল শুনলো, শুনে সে ভাবলো ও যখন বলছে তার মানে ওর জ্ঞান নেই কোনো। পরবর্তীকালে কি করবে, ওই ভদ্রলোক এই টেকনিক্যাল লোকটা যখন থাকবে না ওকে ওইভাবেই কথা বলবে, তোর তো কোনো জ্ঞান নেই, ছাড় আমি করে দিচ্ছি, ওকে ডেকে নিচ্ছি, এই ধরনের কিন্তু কথা বলবে। সেটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সেটা খুব মানে অপমানজনক একটা ব্যাপার। তো আমার মনে হয় মার্কেটে এই জিনিসটা করা একদমই উচিত নয়। কোনো সময় নিজেদের কলিগদের বা নিজেদের এমপ্লয়ীদের, নিজেদের বন্ধুদের কোনো সময় নন টেকনিক্যাল লোকের কাছে আমরা ছোট করব না, সে জানুক আর নাই জানুক। নন টেকনিক্যাল লোকের কাছে সব সময় আমরা বলবো আমরা সব জানি, আমরা সব কিছু জানি, কারণ তারা আমাদের কথার উপর বেশ করে কিন্তু ডিসিশন নেয়। সবসময় মাথায় রাখবে, আমি যদি সেই কাজটা নাও জানি, আমি কিন্তু নন টেকনিক্যাল লোকের কাছে আমি বলবো না যে সেই কাজটা আমি জানি না, ঠিক আছে। কারণ আমি যদি বলি ও আমাকে ওর উপর বেস করে জাজ করবে, 1 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে পরবর্তীকালে কোনো যদি সিচুয়েশন এরকম আসে, হয়তো সে বসকে রিপোর্ট করবে, ও তো জানে না, ও নিজেই স্বীকার করেছে, ওকে ছাড়িয়ে দিন, জিনিসটা হয়ে গেল। তো এই ক্ষেত্রে খুব প্রবলেম হয় এই জিনিসগুলো। তো সুতরাং আমার অ্যাডভাইস হচ্ছে যদি কোনো জিনিস নাও জানি, হয়তো সিচুয়েশন এসছে, তখন কিন্তু কনফিডেন্টলি বোল্ডলি আমি বলে দেবো হ্যাঁ এটা আমি জানি, করে দেবো, কোনো অসুবিধা, আমাকে একটু টাইম দিন, বলে বেরিয়ে চলে আসতে হবে। এইবারে কি করব, আমি বাড়িতে এসে পড়াশোনা করব, গুগল সার্চ করব, নেট সার্চ করব, বই সার্চ করব, আমার সিনিয়রদের দিকে জিজ্ঞাসা করব, আমার বন্ধুকে জিজ্ঞাসা করব, করে আমি জিনিসটা জেনে নেবো, নিয়ে আমি পরের দিনে গিয়ে করে দেবো কাজটা, ঠিক আছে, হয়ে গেল। তাহলে কি হলো, নন টেকনিক্যাল লোক বুঝতেই পারলো না যে আমি জিনিসটা জানি না, ঠিক আছে। তো কারণ এই ব্যাপারটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা ব্যাপার, যে নন টেকনিক্যাল লোকেরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেয়। কারণ টেকনিক্যাল জিনিসটা যে কত ভাস্ট সেটা তাদের কোনো আইডিয়াই নেই, যে একটা ছোট্ট জিনিস একজন নাও জানতে পারে। একটা লোক সে বিশাল যে জানবে এরকম তো ব্যাপার না, হয়তো প্রচুর পড়েছে, তাও তার একটা সাবজেক্ট বা একটা পয়েন্ট সে নাও জানতে পারে, বা সেই সিচুয়েশন সে নাও করতে পারে, এটা হতেই পারে। এটা টেকনিক্যালের যে কোনো লাইনে, শুধুমাত্র কম্পিউটার লাইন নয়, যে কোনো টেকনিক্যাল লাইনে। তো সেই তারা তখন কি করে, ওই একটা জিনিসের উপরে বেশ করে তারা ডিসিশন নিয়ে নেয়, ও তারা কিছুই জানে না, সেটা একটা বিভৎস একটা বাজে ব্যাপার হয়। তো সেই জন্য আমি সবাইকে সাজেশন দিই, কোনো সময় কোনো জিনিস নন টেকনিক্যাল লোককে আমি বলবো জানি না, সব জানি, আমি সব জানতাম, এইভাবে অ্যাটিটিউড রাখতে হবে। এবং সত্যি কথা, এই অ্যাটিটিউডটা যদি রাখা যায়, পরবর্তীকালে আমি সত্যিই জেনে যাব সেটা। তার কারণ আমার কাছে যত নতুন নতুন কাজ আসবে, আমি সেগুলো নেট দেখে, বই দেখে, সার্চ করে, একে ওকে ধরে আমি ঠিক করে দেবো, ঠিক আছে। তার কারণ এখানে একটা আমি কোটেশন বলি, যে বিল গেটস একটা সময় একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি দেখে দেখে বেছে বেছে কম পয়সা দিয়ে অলস লোকেদেরকে কাজে লাগি। তখন বলছে কেন, অলস লোকে তো আপনার কোম্পানি ডুবিয়ে দেবে, সে তো কোনো কাজই করবে না। বলছে না, অলস লোকেরা হয়তো অলস, সেই জন্য তারা কি করবে, যে কোনো কঠিন কাজের একটা সোজা রাস্তা বার করবে কাজটা তাড়াতাড়ি করার জন্য, এবং সেইটাই আমার দরকার। কারণ আমি ওটাকেই আমি কাস্টমারকে বিক্রি করবো, যে সোজা রাস্তাটা কি, কারণ সেইভাবে বিজনেসটা কেউ করে না, সেইভাবে ওয়েস্টটাকে কেউ তৈরি করে না, যে আমি একটা সোজা রাস্তা, ঠিক আছে, বার করবো। তো এটাই হচ্ছে ব্যাপার, যে উইন্ডোজটা যে এত সোজা হয়েছে তার কারণটাই হচ্ছে এটা, কারণ ওই মেন্টালিটি যে আমি সোজা শর্টকাট জিনিসটা বার করব। তো যারা খুব বুদ্ধিমান ছেলে, যারা অলস, যারা স্মার্ট বয়, স্মার্ট ইঞ্জিনিয়ার, তারা কিন্তু যে কোনো কাজ করার জন্য একটা শর্টকাট রাস্তা ফাটাফাট খুঁজে বার করে ফেলে, এবং যে কোনো বড় প্রবলেমকে খুব তাড়াতাড়ি শর্টকাট দিয়ে, গোজা তালি দিয়ে কিন্তু কাজ সেরে বেরিয়ে চলে আসে স্যাটাস্যাট, ঠিক আছে। সেই ধরনের ছেলেগুলোই কিন্তু আমাদের দরকার, ঠিক আছে। কারণ কাস্টমারও সব বুঝবে না, আমি তাকে থিওরি বুঝালাম, প্র্যাকটিক্যাল বুঝালাম, এই হলে এই প্রবলেম হয়, ওই প্রবলেম হয়, সেই প্রবলেম, কিছুই সে বুঝবে না। সে দেখবে আমি যতটুকু চাই, আমি সেটা ভুল চাই, ঠিক চাই, আমার সেটা কোম্পানি ধ্বংস হয়ে যাবে সেই চাওয়াতে আমার কোনো যায় আসে না, আমি যেটা বলেছি সেটাই আমার দরকার। সেটা কি ভুল কি ঠিক সেটা বড় কথা নয়, তাই তো। সুতরাং কাস্টমার যেটা বলবে সেই জিনিসটাকেই আমাকে দিতে হবে,
এবারে ধরো একটা নলেজেবল ছেলে এলো, বিশাল সে জানে, সে তখন কাস্টমারকে বোঝাতে বললো, আরে দাদা আপনি যেটা বলছেন এটা তো ভুল, থিওরিটিক্যালি এটা হবে না, এটা প্রবলেম হয়ে যাবে, ওই হবে সেই হবে, ঠিক আছে। হয়তো সে ঠিক কথাই বলছে, কিন্তু কাস্টমার বলবে দূর এই ইঞ্জিনিয়ারটাকে হাঁটান তো, আমার দরকার নিয়ে। কারণ কাস্টমার যেটা বলবে সেটাই ঠিক, ঠিক আছে, তাকে সেই কাজটাই দিতে হবে। সে যদি ভুল করে, হ্যাঁ ঠিক আছে আপনি বলেছেন আমি করে দিয়েছি, ঠিক আছে। তো এই জিনিসটা আবার কিন্তু যারা ওই স্মার্ট বয়, যারা অলস বয়, যারা কম খাটে, তারা করতে পারবে, ছাড় তো বলছে করে দে না বলে বেরিয়ে চলে আসবে, ওটাই কাস্টমার চায়, ঠিক আছে। এবার কখন আমরা সেটা করব, যখন আমি নিজের কাজটা করব তখন আমি সেটা করতে পারি। আমি নিজে বুঝি যে না এটা করলে হবে না, এই জিনিসটা করলে এটা ক্ষতি হয়ে যাবে, তখন আমি আমার নিজেরটা করব, ঠিক আছে। তো ট্রাভেল শুটিং এর ব্যাপারে শুধুমাত্র যে টেকনিক্যাল নলেজ থাকতে হবে সেটাও না, সেটার থেকেও টেকনিক্যাল নলেজের থেকেও কিন্তু কথাবার্তা বলা, কেটে বেরিয়ে আসা, কাজটাকে জোড়াতাপি দিয়ে চালিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো সব থেকে বেশি কিন্তু প্র্যাকটিক্যালি কাজে লাগে। থিওরিটিক্যালি হয়তো নলেজ জানতে হয়, ঠিক আছে, কিন্তু এইগুলো কিন্তু একটা বিশাল কিন্তু দরকার, সেই জন্য জাস্ট এগুলো বলা, আর কিছু না। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার যে টেকনিক্যাল ছেলেরা আর একটা টেকনিক্যাল ছেলেকে কোনো সময় ক্রিটিসাইজ করবে না, এক নাম্বার, এরকম ভাব করবে যে তারা বিশাল কিছু জানে। আর দু নাম্বার হচ্ছে নন টেকনিক্যাল লোকের সামনে কোনো রকম বলা যাবে না যে আমি এটা জানি না বা আমি এটা করতে পারবো না, এই কথাটা উচ্চারণ করা যাবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা, যে আরেকটা যে ক্যাটাগরি আমি বলছিলাম, পেছন পাকা কিছু লোকজন থাকে যারা একটু আধটু জেনে গিয়ে কাজে খুব ডিস্টার্ব করে। সেটা সমস্ত অফিসেই থাকে, সমস্ত কোম্পানিতেই থাকে, বন্ধু মহলে থাকে। তারা অল্প বিস্তার হয়তো একটু এদিক ওদিক জেনে গেছে বা হয়তো দেখে দেখে শিখেছে। আমাদের যেমন আছে সঞ্জয় দা আছে, ঠিক আছে, ওদিকে সঞ্জীব দা আছে, হ্যাঁ, সুবীর আছে, ঠিক আছে, আলাম আছে, এগুলো হচ্ছে এই ধরনের ছেলে, পেছন পাকা ছেলে, এরা কাজে খুব ডিস্টার্ব করবে, ঠিক আছে। তো এদেরকে সামাল দেওয়ার জন্য কি করতে হবে, যখনই এরা ফটর ফটর করবে বেশি, তখনই কি করতে হবে, এদেরকে একটু টেকনিক্যাল কোশ্চেন করে দিতে হবে, একটু বড় সড়ো টেকনিক্যাল কোশ্চেন, যেটা তুমি জানো যে 100% অ্যান্সার দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে তুমি এটা বলছো তো, ঠিক আছে এইটা হলে এটা কি হবে, ওটা হলে এটা কি হবে, সেটা হলে শিখে কঠিন কঠিন একটু বলে দিতে হবে, তখনও বলতে পারবে না, চেপে যাবে, তাহলে তুই জানিস না যখন বকছিস কেন, এই তো বলতে পারলি না, এটা এই ব্যাপার হবে না, চেপে বস। তখন সে যখন বুঝতে পারবে যে না সত্যি আমি এটা জানি না, তখন সে কিন্তু চেপে যাবে জিনিসটা, ঠিক আছে। এবার তাতে যদি সে না চাপে, তাহলে সেখান থেকে কেটে বেরিয়ে আসতে হবে, কারণ সেখানে প্রবলেম করবে সে, ঠিক আছে। তো এইগুলোকে একটু খুব মানে ট্যাক্টফুলি, খুব মানে কি বলবো, স্মার্টলি এগুলোকে হ্যান্ডেল করতে হবে, দিয়ে বেরিয়ে আসতে হবে। যাই হোক, এবার আমরা টেকনিক্যাল ব্যাপারটায় আসি। এখানে সেই ব্যাপারগুলো বলবে না, এখানে সবই নন টেকনিক্যালগুলো বলা, ঠিক আছে, এই টেকনিক্যালগুলো বলা, নন টেকনিক্যালগুলো নিজেকে সামলাতে হবে। যাই হোক, নেক্সট হচ্ছে, হ্যাভ ইউ এভার সিন আ টেক ওয়াক আপ টু আ নেটওয়ার্ক অ্যান্ড সিম টু নো অল দ্য অ্যান্সার, ঠিক আছে। কোনো সময় কি তুমি দেখেছো যে একজন টেকনিক্যাল লোক হেঁটে যাবে নেটওয়ার্কের দিকে এবং সে এরকম হবে যে সে সব কিছু জানে, নো অল দ্য অ্যান্সার, সব উত্তর জানে, effortlessly typing in a few commands and magically make the system or network works, হ্যাঁ, ফটাফট কমান্ড দিচ্ছে, ফটাফট সব নেটওয়ার্কে ম্যাজিকের মতো দাঁড় করিয়ে দিচ্ছে, হ্যাঁ, এরকম কি কাউকে দেখেছো? I have always been integrated by how they do this, intrigued by how they do this, হ্যাঁ, তারা কিভাবে করে আমি সবসময় এটা ভাবি আর কি। Observing such take over the year, I have noticed that they tend to follow the same step for similar problem. যখনই মানে রাইটার এটা বলছে যে যখনই আমরা দেখেছি যে যে প্রবলেমটা হয় তারা একই মানে স্টেপগুলোকে ফলো করে, লুকিং ইন দ্য সেম প্লেস, হ্যাঁ, টাইপিং দ্য সেম কমান্ড অ্যান্ড সো অন, একই রকমের কমান্ড, একই রকমের প্লেসে গিয়ে একই রকমভাবে কাজ করে, এটা আমি বারবার অনেক জায়গাতেই দেখেছি। When someone perform a task the same way every time, যখন একই ওয়েতে তুমি বারবার করছো, I figure they are probably following a plan, আমার মনে হয় তারা কোনো একটা প্ল্যান ফলো করছে। They understand what tool they have to work with, তারা জানে কি টুল ইউজ করতে হবে, and they know where to start and what to do second and third and fourth until they find the problem. প্রথম চান্স, সেকেন্ড চান্স, থার্ড চান্স, ফোর্থ চান্স, এইভাবে যতক্ষণ না প্রবলেমটা পেয়ে যাবে সেটা করতে থাকবে। This chapter lofty goals is to consolidate my observation on how these
your take fix network, I will show you the primary troubleshooting tool and help you formulate a troubleshooting process and learn where to look for different sort of problem. এখানে সেই ফর্মুলাগুলো টুলগুলো ট্রাবলশুটিং এ সেগুলো দেখানো হবে এবং কিভাবে সেগুলো সলভ করা সেগুলো দেখানো হবে। Then you will apply this knowledge to resolve common network issue, সেগুলোকে কমন নেটওয়ার্ক ইস্যুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। At the end of the chapter I will look at the future and explore how this network will weave into every aspect of our life with the internet of things. IoT, এই যে IoT-টা কথাটা খুব দেখবে শর্ট ফর্মটা এখন এসছে, ঠিক আছে? সবকিছু এখন ইন্টারনেটে হচ্ছে, ইন্টারনেটে যে সমস্ত কাজ হয় সবগুলোকেই IoT হিসেবে ডিনোট করা হয়, ঠিক আছে? ইন্টারনেট অফ থিংস। যাই হোক, তো এইবারে আমরা চলে আসছি ট্রাবল শুটিং। While working through the process to finding a problem causes you sometimes need tools. তো ফাইন্ড আউট, যে কোনো প্রবলেম ফাইন্ড আউট করার জন্য কি হবে, অবশ্যই আমার টুল লাগবে। আমি খালি হাতে এক জায়গায় বসে আছি, বসে বসে আমি তো ফাইন্ড আউট করতে পারি না যে কি প্রবলেম হচ্ছে, অবশ্যই টুল লাগবে। সেটা সফটওয়্যার টুল হতে পারে বা হার্ডওয়্যার টুল হতে পারে। উইদাউট টুল আমি কিন্তু কোনো রকমভাবেই কিন্তু প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবো না, ঠিক আছে? তো তাহলে সেই টুলগুলোকে আমাকে জানতে হবে, সে হার্ডওয়্যার টুলই হোক বা সফটওয়্যার টুলই হোক। These tools are the software and hardware tool that provide information about your network and intact repairs. হ্যাঁ, সেই রিপেয়ার করার জন্য সেই হার্ডওয়্যার বা সফটওয়্যার তারা ইনফরমেশনগুলো দেবে এবং রিপেয়ারের হয়তো হেল্প করবে। I covered a number of tools already. Hardware tool like cable tester and crimper and software utility like ping and traceRT, এগুলো আমরা অলরেডি আগে দেখেছি। The trick is known when and how to use this tool to solve your network problem. No matter what the problem, always consider the safety of your data first. ডেটাকে সব সময় আগে সেফটিতে রেখে দিতে হবে যাই কাজ করি। Ask yourself this question before performing any troubleshooting action. Can what I am about to do potentially damage my data? যখনই কোনো কাজ করতে যাব আগেই আমাকে কোশ্চেন করে নিতে হবে যে এই কাজটা করতে গেলে আমার কি ডেটা লস হতে পারে, যদি হয় তাহলে কি আমি ব্যাকআপ নিয়েছি, যদি হয় ব্যাকআপ নিয়েছি তাহলে আমি কাজটা শুরু করতে পারি, না হলে কিন্তু কাজ শুরু করব না। এটা আমরা অনেকেই জানি যারা কাজ টাজ করি মার্কেটে, যে কোনো কম্পিউটার যদি ফরম্যাটিংয়ে আসে বা কোনো রকম প্রবলেমে আসে আমরা প্রথমেই বলি যে ডেটা ব্যাকআপ আছে, না ডেটা ব্যাকআপ নেই, ঠিক আছে ডেটা ব্যাক নিয়ে নিই, বলে আমরা আগে ডেটা ব্যাকটা তুলে নিই। তা আমরা এগুলো জানি অলরেডি, ঠিক আছে? Next, almost every new networking person I teach will at some point ask me, মানে যাদেরকে শেখানো হয় নেটওয়ার্কিং তারা সবাই জিজ্ঞাসা করে what tool do I need to buy, কি টুল আমি কিনবো। My answer shock them, আমার অ্যান্সার তাদেরকে শক দেয় বা তারা স্টান হয়ে যায়। None, don't buy a things, কিচ্ছু কেনার দরকার নেই। It's not so much that you don't need tool, but rather that different networking job require widely different tool. কোনো টুল কেনার সেইভাবে দরকার নেই, কারণ এক একটা জায়গায় এক এক রকমের টুল লাগে। আমি কত টুল কিনবো, ঠিক আছে? যে জায়গায় থাকবো সেই কোম্পানির থেকে আমি টুল ইউজ করব, সেই ধরনের টুল ইউজ করব। প্ল্যান্টি অফ নেটওয়ার্ক টেক নেভার ক্রিম বা কেবল, বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই কেবলকে ক্রিম করে না, কারণ আমরা বেশিরভাগ প্যাচ কেবলটাকে রিকমেন্ড করি। অ্যান ইকুয়াল নাম্বার নেভার ওপেন আ সিস্টেম, অনেক সময় সিস্টেম ওপেনও করা হয় না। সাম টেক ডু নাথিং অল ডে বাট পুল কেবল, কিছু কিছু টেকনিক্যাল লোকেরা সারাদিনে কিছুই করতে লাগে না, শুধু হয়তো কেবল একটু এদিক ওদিক খুলে লাগাতে হয়। কারণ একটা যদি নেটওয়ার্ক আমরা বলেছিলাম যদি ঠিকঠাক সেট আপ হয়ে যায়, ঠিক আছে, সেটা মোটামুটি 20 বছর 15 বছর 25 বছর হাতেই লাগাতে হয় না, ঠিক আছে? সেই জন্যে খুব বেশি যে একটা কাজ থাকে সেটা কিন্তু নয়, ওই প্রথম সেট আপটাই হচ্ছে ভাইটাল। দ্য টুল ইউ নিড আর ডিফাইন বাই ইউর জব, ঠিক আছে? টুলগুলো তোমার জব অনুযায়ী তোমাকে পরে পরে ডিফাইন করতে হবে, ঠিক আছে? দিস অ্যান্সার ইজ স্পেশালি ট্রু উইথ সফটওয়্যার টুল, সফটওয়্যার ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। অলমোস্ট অল দ্য নেটওয়ার্ক প্রবলেম আই এনকাউন্টার ইজ এস্টাবলিশ নেটওয়ার্ক
don't require me to use any tool other than the classic one provided by the operating system. বিশাল কিছু টুলের দরকার হয় না, অপারেটিং সিস্টেমে যা থাকে সেটা দিয়ে বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যায়। আই হ্যাভ ফিক্সড মোর নেটওয়ার্ক প্রবলেম উইথ পিং কমান্ড। ঠিক আছে, পিং দিয়ে অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যায়, বোঝা যায়। ফর এক্সাম্পল, দেন উইথ এনি আদার সিঙ্গল টুল অ্যাজ ইউ গেইন স্কিল ইন দিস এরিয়া, যখন এই ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করতে পারবো, ইউ উইল ফাইন্ড ইউর সেলফ হান্ড্রেড by vendor trying to sell you the latest and greatest networking diagnostic tool। ঠিক আছে, অনেক কোম্পানি আছে এরকম ডায়াগনস্টিক টুল তোমাকে বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু সেগুলো খুব একটা বেশি কাজে লাগে না। ইউ মে লাইক দিস টুল, অল আই ক্যান সে is that I have never need a software diagnostic tool that I had to purchase। কোনো সময় কেনা সেইভাবে দরকার নেই। এইবার আমরা চলে আসছি হার্ডওয়্যার টুলে। আমরা প্রথমেই বললাম যে দু রকমের টুল হয়, একটা হার্ডওয়্যার টুল, একটা নেটওয়ার্ক টুল। সব ক্ষেত্রেই, সেটা কম্পিউটার ট্রাবল শুটিং এর ক্ষেত্রেই বলো, নেটওয়ার্ক ট্রাবল শুটিং এর ক্ষেত্রেই বলো, বা অ্যাডভান্স নেটওয়ার্ক ট্রাবল শুটিং এর ক্ষেত্রেই বলো, সব কিছু ক্ষেত্রেই কিন্তু দুটো টুল লাগে, একটা হচ্ছে হার্ডওয়্যার টুল, একটা হচ্ছে সফটওয়্যার টুল। ঠিক আছে, হার্ডওয়্যার টুল দু একটা নিজের এতে রেখে দেওয়াটা ভালো, এবং সফটওয়্যার টুল অবশ্যই নিজের পেন ড্রাইভে রেখে দেওয়া সবসময় বেটার, বা অবশ্যই কোনো ক্লাউডে রেখে দেওয়া খুব সুবিধাজনক, যে কোনো সময় যাতে আমি হাতের কাছে জিনিসটা পেয়ে যাই। ঠিক আছে, বা নিজের মোবাইলে রেখে দেওয়া ভালো, যাতে করে আমি যে কোনো সময় প্রবলেমটা হলে আমি সেই জিনিসটা ফটাফট করে দিতে পারি। হার্ডওয়্যার টুলের মধ্যে কী কী আছে? ইন মাল্টিপল চ্যাপ্টার ইন দিস বুক ইউ হ্যাভ রিড অ্যাবাউট টুল ইউজ আই কনফিগার আ নেটওয়ার্ক। গোটা বইটা পড়ার সময় আমরা কিন্তু সেই টুলগুলো নিয়ে আলোচনা করেছি। দিস হার্ডওয়্যার টুল ইনক্লুডস কেবল টেস্টার, TDRs, OTDRs, certifiers, voltage event recorder, protocol analyzer, cable stripper, multimeter, tone probe or generator, line tester, butt seat and punch down tool. Some of this tool can also be used in troubleshooting scenario to help you। যে সমস্ত টুলগুলো আমরা কাজের জন্য ইউজ করি সেই টুলগুলোই ট্রাবল শুটিং এর জন্যই আমরা ইউজ করব, কারণ সেইগুলোকে দিয়ে আমি কনফার্ম করব যে যে জায়গাটা আমি পাঞ্চ করেছিলাম সেই পাঞ্চটা খুলে গেছে কিনা, সেই জায়গাটাই আমি আবার একবার পাঞ্চ করে দেবো। ঠিক আছে, সেইগুলো দিয়ে আমার ট্রাবল শুটিং হবে। Limited or narrow network, the processor gets certain problems. Let's review the tools at least in the cable tester, TDR and OTDR। কেবল টেস্টারটা বলার কিছু নেই, আমরা সবাই জানি, খুব বেসিক টুল এটা, এটা তো সকলের কাছেই মোটামুটি থাকে। The vast majority of cabling problem occur when the network is first installed। কেবলের প্রবলেমগুলো জেনারেলি ফার্স্ট ইনস্টল যখন হয় তখনই প্রবলেমটা বেশি জেনারেট করে, তখনই একবার করে দিতে হয়, বাকি খুব কমই হয়। আর ওয়েন আ চেঞ্জ মেড, একদম প্রথমে হয়, বা যখন কোনো কিছু চেঞ্জ করব সেই সময় হয়তো প্রবলেমটা হতে পারে। ওয়ান্স এ কেবল হ্যাজ বিন মেড, ইনস্টলড অ্যান্ড টেস্টেড, দ্য চান্সেস অফ ইট ফেলিং আর প্রিটি স্মল কম্পেয়ার টু অল অফ দ্য আদার নেটওয়ার্ক প্রবলেম দ্যাট মাইট টেক প্লেস। তো তারের এই যে কন্টিনিউটি টেস্ট বা তারের প্রবলেম এগুলো খুব কমই হয়, একমাত্র যখন নতুন হয় বা যখন রিপ্লেস হয় সেই সময় হয়। এটা আমরা জানি অলরেডি, যে একবার ঠিকঠাক যদি আমি প্যাচ কেবল দিয়ে একদম তোমার পাঞ্চিং করে দিতে পারি, আইও বক্স পাঞ্চ করে দেওয়া, এদিকে তোমার র্যাক ফ্যাক মাউন্ট করে দেওয়া, ঠিক আছে, তারপরে তোমার কেবল রানার ফানার দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু জেনারেলি প্রবলেমটা হয় না। If you are having trouble connecting to a particular resource or experiencing performance problem after making a connection, a bad cable like is not the culprit। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাড কেবল কালপ্রিট হয় না। ঠিক আছে, broken cable don't make intermissions problem। broken cable intermission প্রবলেম করতে পারে না, and they don't slow down data, they make permanent disconnect। টুকটাক যে প্রবলেম হয় বেশিরভাগ ক্ষেত্রেই তারা পার্মানেন্ট ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ, এরকম নয় যে একটুখানি প্রবলেম আছে বলে সে চালিয়ে দিচ্ছে। নেটওয়ার্ক ডিফাইন্স আ ব্রোকেন কেবল। ব্রোকেন কেবলটাকে টেকনিক্যাল ছেলেকে বার করতে হবে,
in numerous way, বিভিন্ন রকম ওয়েতে সেটা বার করা যায়। First, a broken cable might have an open circuit, এটা একটা ওপেন সার্কিট হতে পারে, where one or more of the wire in a cable simply don't connect from one end to the cable to other, অনেক সময় খোলা থাকতে পারে, পুরো জিনিসটা পুরো খোলা পড়ে আছে, the signal lack continuity, খোলা পড়ে আছে যেহেতু। সেকেন্ড, a cable might have a short, ছোট হতে পারে, where one or more of the wire in a cable connect to another wire in the cable, একটা তার আর একটা তারের সঙ্গে জোড়া হতে পারে within a normal cable, no wire connect to other wire, নর্মালি আমরা জেনারেলি কি করি, একটা কেবলকে আরেকটা কেবলের সঙ্গে জুড়ি না, হ্যাঁ, জয়েন্ট তার আমরা খুব একটা ইউজ করি না, সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা হলে দেখতে হবে জয়েন্ট না থাকে। থার্ড, a cable might have a wire map problem, wire map problem, where one or more of the wire in a cable don't connect to the proper location, ঠিক জায়গায় লাগানো নেই, ভুল জায়গায় লাগানো আছে জ্যাকটা, on the jack or plug. This can be caused by improperly crimping a cable, কেবল আমরা যদি উল্টোপাল্টা ক্রিম করি, যদি আমরা স্ট্যান্ডার্ড মেনটেন না করে করি, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ফর এক্সাম্পল, এক্সাম্পল হিসেবে বলেছি যে ক্রিম্পিংটা যদি আমরা ভুলভাল করি আর কি, স্ট্যান্ডার্ড না মেনটেন করি, যেটা IEEEর A স্ট্যান্ডার্ড, B স্ট্যান্ডার্ড আমরা দেখেছিলাম, যে যখন আমরা স্ট্রেট কেবল করব বা রিভার্স কেবল করব, তার যে ফর্মুলাগুলো আছে। ফোর্থলি, the cable might experience crosstalk, কেবল ক্রসটক জেনারেট করতে পারে, where the electrical signal bleeds from one wire pair to another, creating interference, ঠিক আছে। ক্রসটক জেনারেট হতে, ক্রসটক মানে ডিস্টার্ব করছে কোনো একটা কেবলে, ইলেকট্রিক্যাল কোনো ইন্টারফারেন্স ডিস্টার্ব করে ক্রসটক তৈরি করে, ঠিক আছে, সেই জিনিসটা হতে পারে। তাহলে তার জন্য আমাকে অবশ্যই দেখতে হবে যে কোনো কারেন্টের পাস দিয়ে গেছে কিনা, কোনো বড় মেশিনারির পাস দিয়ে গেছে কিনা, সেগুলো দেখে সেগুলোকে চেঞ্জ করতে হবে। ফিফথ, আ ব্রোকেন কেবল মাইট পিক আপ নয়েজ, ব্রোকেন কেবল অনেক সময় নয়েজ জেনারেট করতে পারে, ঠিক আছে। স্পুরিয়াস সিগন্যাল, বাজে সিগন্যাল ইউজুয়ালি কজ বাই ফল্টি হার্ডওয়্যার অর পুয়ারলি ক্রিম জ্যাক, জ্যাক যদি পুয়ারলি ক্রিম্পিং হয় সেই ক্ষেত্রে নয়েজ জেনারেট হতে পারে, ডেটা স্লো হতে পারে বা অনেকক্ষণ পরে ডেটা আসছে, এই প্রবলেমগুলো আমরা খুবই দেখি, যে নেটওয়ার্কিং হচ্ছে, একটা কপি করছি, অনেক সময় দেখি আমি যে একটা মেশিন থেকে সেম জিনিসটা কপি করলাম, হয়তো 2 মিনিটে কপি হয়ে গেল, আবার অন্য একটা মেশিন থেকে সেম জিনিস কপি করছি, আধ ঘন্টা দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় এটা দেখা যায় যে প্রবলেম হয়তো নয়, নেটওয়ার্কিং হচ্ছে, কিন্তু ওই নয়েজ জেনারেট করছে বলে মধ্যখানে ডেটাগুলো ড্রপ হচ্ছে, প্রবলেম হচ্ছে, সেই জন্য ডেটাগুলো আস্তে আস্তে আসছে, অর্ধেক ডেটা লস হয়ে আসছে, সেইগুলোকে বলা হয় নয়েজ। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হয় কিসে, কম দামি জ্যাক যেগুলো ইউজ করা হয় RJ45, সেই ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে অনেক সময়। তার মধ্যে যে RJ45 এর হিসেবে বলছি আমি, মেটেরিয়ালটা ইউজ হয়, অর্থাৎ মেটালটা ইউজ হয়, যেটা কপার ইউজ হয়, সেই জায়গায় কম দামি যে জ্যাকগুলো 1 টাকা করে যেগুলো, সেগুলো অনেক সময় টিন ইউজ করে, দিয়ে কালার করে দেয়, সেই ক্ষেত্রে টিনটা জং লেগে যেতে পারে, তখন কিন্তু নয়েজ জেনারেট হবে। যেগুলো দামি ড্রিলিং ফিলিংকের, যেগুলো এক একটা 10 টাকা পর্যন্ত দাম আছে, কোথায় 1 টাকা কোথায় 10 টাকা, তো সেইগুলোর কোয়ালিটি খুবই ভালো হয়, প্লাস্টিকটাও খুব হার্ড হয়, ভালো হয়, ক্লিয়ার হয়, এবং যে মেটালগুলো থাকে পিওর কপারের মেটাল থাকে, জেনারেলি জং লাগে না, ঠিক আছে। এছাড়াও আরও দামি যে জ্যাকগুলো RJ45 এর, সেগুলো সাইডে স্টিল ফিল দিয়ে সুন্দর করে বাঁধানো থাকে, এবং লক ফাকগুলো এত মজবুত থাকে যে একবার লক করে দিলে সাইডে স্টিল ফিল দেওয়া থাকে, সুন্দর করে বিভৎসভাবে এঁটে যায় এবং একটুকেও হেলবে না, ঠিক আছে। কম দামিগুলো যদি লাগিয়ে দিই, যদি তারটাকে একটু নাড়িয়ে দিই, দেখবো জ্যাকটাও নড়ছে, লকটা বেঁকে গেছে, একটুতে টেনে বেরিয়ে চলে আসছে, লক লাগছে না। তো ন্যাচারালি একটু তারটা যদি কোনো রকমভাবে হয়তো টান পড়লো, জ্যাকটা যদি বেরিয়ে চলে আসে, হালকাভাবে ঠেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নয়েজ জেনারেট হবে, ডেটা কিন্তু চলতে থাকবে, পিং আসবে, সবই হবে, কিন্তু দেখা যাবে পিং করছি, যেটা পিংটা হচ্ছে যেখানে হয়তো সাপোজ 40 মিলি সেকেন্ডে অ্যান্সার দিত, হয়তো রিপ্লাই ফ্রম 40 মিলি সেকেন্ড বা 10 মিলি সেকেন্ডে আসতো, সেটা দেখা গেল 1000 মিলি সেকেন্ড, 1500 মিলি সেকেন্ড অ্যান্সার আসছে, রিপ্লাই আসছে। তাহলে এইগুলো দেখে বুঝতে হবে যে ওইখানে কিন্তু ওই জ্যাকটা লুজ হয়ে গেছে, বা অনেক সময় জং লেগে যায়, অনেক সময় জ্যাকটা হাফ খুলে বেরিয়ে চলে আসে,
জং লাগাটা তো বিশাল প্রবলেম, জং লাগাটা হলে সেই সময় জ্যাকটা চেঞ্জ করে দেওয়া উচিত, আর না হলে কি করতে হবে, ওই জায়গাটা কোনো সিরিজ কাগজ দিয়ে বা কোনো পিন দিয়ে ওই জায়গাটাকে ক্লিয়ার করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। পুরোনো কিছু থাকে তাতে মাটি ফাটি লেগে আছে বা সালফার জমে আছে এগুলোকে ক্লিয়ার করে